পৃষ্ঠা ২৬। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 1 এর মার্কস হচ্ছে 2। 1. ঋতুচর্যা কোন গ্রন্থ থেকে সংকলিত? সেই গ্রন্থের বৈশিষ্ট্য কি? ঋতুচর্যা সরক সংহিতা শীর্ষক গ্রন্থ থেকে সংকলিত। এটি একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্রের গ্রন্থ। 2. ঋতু কটি ও কি কি? ঋতু 6টি: হেমন্ত, শিশির, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ। পৃষ্ঠা ২৭। 3. ঋতুচর্যা অনুসারে হেমন্তে কি ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত? হেমন্ত ঋতুতে দুধ, দই ইত্যাদি, গব্যদ্রব্য, ইক্ষুজাত গুড় ইত্যাদি, চর্বি, তেল এবং নতুন ধানের ভাত এই সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত। ঋতুচর্যা অনুসারে হেমন্তে কী ধরনের খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? হেমন্ত ঋতুতে বায়ুকারক ও লঘু পানাহার বর্জন করা উচিত। 5. বজ্র এন তন্ন পানানি বাতলানি লঘুনি চ অর্থ স্পষ্ট করো। বজ্রায়েত মানে বর্জন করা উচিত। কি সেই খাদ্যদ্রব্য? তার উত্তরে বলা হয়েছে বাতলানি মানে বায়ুকারক খাদ্যদ্রব্য এবং লঘু অর্থাৎ অল্প খাদ্যদ্রব্য। হেমন্তে ঠান্ডার ভাব চলে আসে, এই সময় স্বল্পাহার নিষেধ করা হয়েছে। 6. কোন 2 মাসকে হেমন্ত ঋতু বলে গণ্য করা হয়? অগ্রহায়ণ এবং পৌষ মাসকে হেমন্ত ঋতু বলে গণ্য করা হয়। উদমন্থ শব্দের অর্থ কি? উদমন্থ শব্দের অর্থ হল জলে গোলা ছাতু। চরক অনুসারে হেমন্ত ঋতুতে অর্থাৎ অগ্রহায়ণ পৌষ মাসে জলে গোলা ছাতু খাওয়া বর্জন করা উচিত। 8. কোন 2 মাসকে শিশির ঋতু বলে গণ্য করা হয়? মাঘ ও ফাল্গুন মাসকে শিশির ঋতু বলে গণ্য করা হয়। উদ্ধৃতির শুরু: হেমন্ত শিশিরৌ তুল্যৌ শিশিরেল হল্লং বিশেষণম। উদ্ধৃতি শেষ। তাৎপর্য ব্যাখ্যা করো। হেমন্ত এবং শীত ঋতু সমান। 2 ঋতুই মানুষের উপর শীতলতার প্রভাব ফেলে, কিন্তু শীতের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। শীত ঋতু এসে গেলে বাতাসে রুক্ষতা চলে আসে এবং মেঘ, বায়ু ও বৃষ্টি বেশি হওয়ার কারণে শীত বেশি হয়। 10. উদ্ধৃতির শুরু: রক্ষা মাদান জং শীতং মেঘো মারুত বর্ষজম। উদ্ধৃতি শেষ। তাৎপর্য বুঝিয়ে দাও। এই বিবরণটি শীত ঋতু সম্বন্ধে বলা হয়েছে। এই সময় পরিবেশ রুক্ষ হয়ে যায় এবং আদান জং অর্থাৎ সূর্য যে সময় জগতের সব রস শুষে নেয় সেই সময়ে বাতাস রুক্ষ থাকে এবং মেঘ, বায়ু ও বৃষ্টি বেশি হওয়ার কারণে শীত বেশি হয়। 11. শীতকালে কেমন খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? শীত ঋতুতে ঝাল, তেঁতো ও কষ্টাস্বাদের এবং বায়ুকারক ও ঠান্ডা পানাহার বর্জন করা উচিত। শুধু তাই নয়, এই ঋতুতে স্বল্পাহারও বর্জন করা উচিত। 12. আদানকাল কাকে বলে? একটি বছরকে 6টি ভাগে ভাগ করা হয়। এই একটি ভাগ হল ঋতু। এর মধ্যে শিশির, বসন্ত এবং গ্রীষ্ম হল উত্তরায়ণকাল। ব্র্যাকেটে নর্দার্ন সলিস্টাইস SOLSTICE
এই কালের অন্য নাম আদানকাল। সূর্য নিজের কিরণ দিয়ে পৃথিবী থেকে রস আদান অর্থাৎ গ্রহণ করে বলে এই কালকে আদানকাল বলা হয়। 13 বিসর্গকাল কাকে বলা হয়? একটি বছরকে 6টি ভাগে ভাগ করা হয়। এক একটি ভাগকে বলে ঋতু। এর মধ্যে বর্ষা, শরৎ ও হেমন্ত হল দক্ষিণায়নকাল। ব্র্যাকেটে সাউদার্ন সলিস্টাইস, SOLSTICE। এই কালের অন্য নাম বিসর্গকাল। এই কালে সূর্য রসাদি বিসর্গ অর্থাৎ ত্যাগ করে। এই জন্যই এই কালের নামটি বিসর্গকাল রাখা হয়েছে। 14 বসন্তে কেন রোগের প্রাচুর্য ঘটে? আয়ুর্বেদের সিদ্ধান্ত অনুসারে অসুখের কারণ হলো শরীরে ত্রিধাতুর প্রকোপ। সেখানে আবার প্রাকৃতিক কিছু কারণও আছে, যেমন বসন্ত ঋতুতে জমে থাকা কফ সূর্য রশ্মির দ্বারা গলে গিয়ে শরীরের অগ্নিকে বাধা দেয়, যার ফলে রোগের প্রাচুর্য ঘটে। 15 বসন্তে কী ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় এবং কোন কার্য বর্জনীয়? ঋতুচর্যা নামক আয়ুর্বেদ শাস্ত্রাংশে বিভিন্ন ঋতুতে বর্জনীয় খাদ্য এবং কাজের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বসন্তকালে গুরুপাক, টক জাতীয় খাদ্য, বেশি তৈলাক্ত খাবার, মিষ্টি গ্রহণ করা উচিত নয়, আর দিনের বেলায় ঘুম বর্জন করা উচিত। 16 উদ্ধৃতি শুরু। কর্মাণি বমনাদীনি কারায়েত, উদ্ধৃতি শেষ। কোন ঋতুতে এই কর্মের বিধান দেওয়া হয়েছে? এই কর্মের প্রকৃতি বর্ণনা করো। বসন্ত ঋতুতে এই কর্মের বিধান দেওয়া হয়েছে। বমন কর্ম হল ভিতরের জমে থাকা দুষ্ট পদার্থকে মুখ দিয়ে নিষ্কাশন করে দেওয়া। বমনে আমাশয় খালি হয়ে যায়। আদি শব্দের দ্বারা বিরেচন কর্ম বোঝানো হয়েছে। বমনকারী দ্রব্য হতে পারে নুন, ফিটকিরি ইত্যাদি। 17 কোন দুই মাসকে বসন্ত ঋতু বলে গণ্য করা হয়? চৈত্র ও বৈশাখ মাসকে বসন্ত ঋতু বলে গণ্য করা হয়। 18 গ্রীষ্মে কীরকম খাদ্যদ্রব্য চরকের অনুমোদিত? গ্রীষ্ম ঋতুতে সূর্য তার প্রখর রশ্মির দ্বারা জগতের সার পদার্থ শোষণ করে নেয়। তাই এই সময় স্বাদযুক্ত, ঠান্ডা এবং তরল জাতীয় ও স্নেহযুক্ত পানাহার চরকের অনুমোদিত। 19 গ্রীষ্মে কী রকম খাদ্য এবং আচরণ বর্জনীয়? ঋতুচর্যা নামক আয়ুর্বেদাংশে চরক বিভিন্ন ঋতুতে বিভিন্ন খাদ্য দ্রব্য এবং শারীরিক আচরণ বর্জন করতে বলেছেন। যেমন গ্রীষ্মে লবণাক্ত, টক, ঝাল এবং গরম খাবার বর্জনীয়, আর এই ঋতুতে ব্যায়ামও বর্জন করা উচিত। 20 কোন দুই মাসকে গ্রীষ্ম ঋতু বলে গণ্য করা হয়? জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসকে গ্রীষ্ম ঋতু বলে গণ্য করা হয়। 21 বর্ষাকালে কেমনভাবে ত্রিধাতু কুপিত হয়? ভূমি থেকে বাষ্প ওঠার ফলে, মেঘ থেকে পড়া জলের কারণে এবং জলের স্বাভাবিক অম্লপাক বশত বর্ষা ঋতুতে অগ্নির বল কমে আসে। তার ফলে ত্রিধাতু কুপিত হয়। 22 বর্ষাকালে কুপিত বায়ু প্রশমনের জন্য কীরকম খাদ্য গ্রহণ করা উচিত? বর্ষা ঋতুতে বায়ু ও বর্ষার দ্বারা আক্রান্ত দিনে, বিশেষত ঠান্ডার দিনে বায়ুর প্রকোপ শান্ত করার জন্য টক জাতীয়, লবণ স্বাদের এবং স্নেহরসযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত।
পৃষ্ঠা 28। 23। কোন দুই মাসকে বর্ষা ঋতু বলে গণ্য করা হয়? শ্রাবণ এবং ভাদ্র মাসকে বর্ষা ঋতু বলে গণ্য করা হয়। 24। বর্ষা ঋতুর অপর নাম কি? বর্ষা ঋতুর অপর নাম প্রাবৃট ঋতু। 25। শরতে কেন পিত্ত কুপিত হয়? ঋতুচর্চা নামক বেদ শাস্ত্রাংশে চরকের সিদ্ধান্ত হল দেহস্থ ত্রিধাতু কুপিত হলে বিভিন্ন রোগ হয়। এই কারণে বিভিন্ন ঋতুতে ওই সব ধাতু কেমনভাবে কুপিত হয় তা বলা হয়েছে। যেমন বলা হয়েছে, বর্ষা এবং শীতের দ্বারা প্রভাবিত শরীরের অঙ্গগুলি হঠাৎই শরৎ ঋতুতে সূর্যরশ্মিতে তপ্ত হলে সেগুলিতে জমা পিত্ত প্রায়শই কুপিত হয়। 26। শরতে পিত্ত প্রশমনের জন্য কীরকম খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত? বর্ষায় এবং শীতের দ্বারা প্রভাবিত শরীরের অঙ্গগুলি হঠাৎই শরৎ ঋতুতে সূর্যরশ্মিতে তপ্ত হলে সেগুলিতে জমা পিত্ত প্রায়শই কুপিত হয়। সেক্ষেত্রে ক্ষুধার্ত ব্যক্তির যথামাত্রায় মধুর, লঘু, শীতল, তিক্ত পিত্ত প্রশমনকারী পানাহার করা উচিত। 27। কোন দুই মাসকে শরৎ ঋতু বলে গণ্য করা হয়? আশ্বিন ও কার্তিক মাসকে শরৎ ঋতু বলে গণ্য করা হয়। 28। কোন ঋতুতে পিত্তের প্রকোপ দেখা যায়? পিত্ত প্রশমনকারী একটি খাদ্যের নাম বলো। শরৎ ঋতুতে পিত্তের প্রকোপ দেখা যায়। পিত্ত প্রশমনকারী একটি খাদ্য হিসেবে মিষ্ট ফলের উল্লেখ করা যায়। বর্ণনাধর্মী প্রশ্নাবলী। এর মার্কস হচ্ছে 5। 1। ঋতুচর্চা অনুসারে হেমন্ত ঋতুতে আচরণীয় জীবনচর্যার বিবরণ দাও। ঋতুচর্যা শীর্ষক পদ্যাংশে 6 ঋতুতে মানুষের কি করা উচিত ও কি করা উচিত নয়, এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ও কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় তার বিবরণ আছে। বর্তমান সময়ে আমরা সাধারণত 4টি ঋতুর কথা স্বীকার করে থাকি: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। কিন্তু প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বা সাহিত্য সংস্কৃতিতে 6টি ঋতু স্বীকার করা হয়েছে: হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ। এর মধ্যে হেমন্ত ঋতুতে পড়ে 2টি মাস, অগ্রহায়ণ ও পৌষ। হেমন্তে ঠান্ডা শুরু। এই সময় দুধ, দই, গুড়, চর্বি, তেল, নতুন ধানের ভাত খাওয়া উচিত। যেহেতু ঠান্ডা পড়ছে, তাই এই সময় গরম জলের ব্যবহার করতে বলা হয়েছে। অর্থাৎ ঈষদুষ্ণ জল খাওয়া, গরম জলে স্নান করা দরকার। এই সময়ে খাওয়া দাওয়া কম করা ঠিক নয়। এছাড়া সরাসরি বুকের সামনে ধেয়ে আসা ঠান্ডা বাতাস খাওয়া উচিত নয়। আরেকটি খাদ্য খেতে নিষেধ করা হয়েছে, সেটি হলো জলে গোলা ছাতু। চরকের টিকাকার গঙ্গাধর বলেছেন, জলে গোলা ছাতু খাওয়া নিষেধ করার দ্বারা বুঝতে হবে দুধে গোলা ছাতু খাওয়া নিষিদ্ধ নয়। 2। ঋতুচর্যা অনুসারে শীত ঋতুতে আচরণীয় জীবনচর্যার বিবরণ দাও। ঋতুচর্যার শীর্ষক পদ্যাংশে 6 ঋতুতে মানুষের কি করা উচিত ও কি করা উচিত নয়, এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ও কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় তার বিবরণ আছে। এখন আমরা সাধারণত 4টি ঋতুর কথা স্বীকার করে থাকি:
বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। কিন্তু প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বা সাহিত্য সংস্কৃতিতে 6টি ঋতু স্বীকার করা হয়েছে: হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ। এর মধ্যে শীত ঋতুতে পড়ে 2টি মাস, মাঘ ও ফাল্গুন। হেমন্ত ঋতু এবং শীত ঋতু প্রায় সমান, তবে তাদের মধ্যে অল্প কিছু পার্থক্য আছে। তা হল উত্তরায়ণকালজনিত রুক্ষতা। হেমন্ত হল দক্ষিণায়নের শেষ ঋতু এবং শীত হল উত্তরায়ণের প্রথম ঋতু। এই সময় চারিদিক রুক্ষ হয়ে যায়। মেঘ, হাওয়া, বৃষ্টি এই সব কিছুর জন্য ঠান্ডা চেপে ধরে। তাই হেমন্তের নিয়মগুলো শীতেও মেনে চলতে হয়। তাই দুধ, দই, গুড়, চর্বি, তেল, নতুন ধানের ভাত খাওয়া এসব খাওয়া উচিত। যেহেতু ঠান্ডা পড়ে যায়, তাই গরম জলের ব্যবহার করতে হবে, অর্থাৎ ঈষদুষ্ণ জল খাওয়া, গরম জলে স্নান করা দরকার। এই সময়ে খাওয়া দাওয়া কম করা ঠিক নয়। এছাড়া সরাসরি বুকের সামনে ধেয়ে আসা ঠান্ডা বাতাস খাওয়া উচিত নয়। গরম স্থানে বাস করা উচিত। শীত ঋতুতে ঝাল, তেঁতো, কষ্টা স্বাদের এবং বায়ুকারক ও ঠান্ডা পানাহার বর্জন করতে হবে। এই সময় লঘু খাওয়া চলবে না। 3. ঋতুচর্যা অনুসারে বসন্ত ঋতুতে আচরণীয় জীবনচর্যার বিবরণ দাও। ঋতুচর্যা শীর্ষক পদ্যাংশে 6 ঋতুতে মানুষের কি করা উচিত ও কি করা উচিত নয় এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ও কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় তার বিবরণ আছে। এখন আমরা সাধারণত 4টি ঋতুর কথা স্বীকার করে থাকি: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। কিন্তু প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এবং সাহিত্য সংস্কৃতিতে 6টি ঋতুর কথা স্বীকার করা হয়েছে: হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ। এর মধ্যে বসন্ত ঋতুতে পড়ে 2টি মাস, চৈত্র ও বৈশাখ। এই সময় হেমন্তে বুকে চেপে থাকা শ্লেষ্মা সূর্যতাপে গলতে শুরু করে। তার ফলে দেহের আগুন বাধাপ্রাপ্ত হয়, ফলে নতুন নতুন রোগের সৃষ্টি হয়। তাই গুরুপাক খাবার বর্জনীয়। একই স্থানে টক জাতীয় খাবার, বেশি তৈলাক্ত খাবার এবং মিষ্টি বর্জন করা উচিত। আরেকটি আচরণের নিষেধ করা হয়েছে, সেটি হলো বসন্ত ঋতুতে দিনের বেলা ঘুমানো উচিত নয়। 4. ঋতুচর্যা অনুসারে গ্রীষ্ম ঋতুতে আচরণীয় জীবনচর্যার বিবরণ দাও। ঋতুচর্যা শীর্ষক পদ্যাংশে 6 ঋতুতে মানুষের কি করা উচিত ও কি করা উচিত নয় এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ও কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় তার বিবরণ আছে। বর্তমানে আমরা সাধারণত 4টি ঋতুর কথা স্বীকার করে থাকি: বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। কিন্তু প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বা সাহিত্য সংস্কৃতিতে 6টি ঋতু স্বীকার করা হয়েছে: হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ। এর মধ্যে গ্রীষ্ম ঋতুতে পড়ে 2টি মাস, জ্যৈষ্ঠ ও আষাঢ়। গ্রীষ্ম ঋতুতে সূর্য তার প্রখর কিরণের দ্বারা জগতের সব রস শুষে নেয়। তাই এই সময় স্বাদু, শীতল, তরল, স্নেহযুক্ত পানাহার গ্রহণ করা উচিত। শালি ধানের ভাতের সঙ্গে দুধ, ঘি খেলে শরীরের শক্তি বজায় থাকে। নিষিদ্ধ খাদ্যের মধ্যে রয়েছে
লবণাক্ত, টক, ঝাল এবং গরম খাবার। এই সময় ব্যায়াম করা কখনোই উচিত নয়। 5. ঋতুচর্যা অনুসারে বর্ষা ঋতুতে আচরণীয় জীবনচর্যার বিবরণ দাও। ঋতুচর্যার শীর্ষক পদ্যাংশের 6 ঋতুতে মানুষের কি করা উচিত ও কি করা উচিত নয় এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ও কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় তার বিবরণ আছে। এখন আমরা সাধারণত 4টি ঋতুর কথা স্বীকার করে থাকি, যথা বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত। কিন্তু প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এবং সাহিত্য সংস্কৃতিতে 6টি ঋতুর কথা স্বীকার করা হয়েছে: হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ। এর মধ্যে বর্ষা ঋতুতে পড়ে 2টি মাস, শ্রাবণ ও ভাদ্র। এই সময় ভূমি থেকে বাষ্প উঠে, মেঘ থেকে ঝিরঝিরে বৃষ্টি পড়ে আর জলের অম্লপাক হয়। এইসব কারণবশত অগ্নির বল কমে আসে। তার ফলে শরীরের বায়ু ইত্যাদি ত্রিধাতু কুপিত হয়। বায়ুর প্রকোপ শান্ত করার জন্য বেশি করে টক, নোনতা এবং স্নেহযুক্ত খাবার খাওয়া উচিত। 6. ঋতুচর্যা অনুসারে শরৎ ঋতুতে আচরণীয় জীবনচর্যার বিবরণ দাও। ঋতুচর্যা শীর্ষক পদ্যাংশে 6 ঋতুতে মানুষের কি করা উচিত ও কি করা উচিত নয় এবং কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত ও কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয় তার বিবরণ আছে। এখন আমরা সাধারণত 4টি ঋতুর কথা স্বীকার করে থাকি: বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শীত। কিন্তু প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে বা সাহিত্য সংস্কৃতিতে যে 6টি ঋতু স্বীকার করা হয়েছে: হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ। এর মধ্যে শরৎ ঋতুতে পড়ে 2টি মাস, আশ্বিন ও কার্তিক। বর্ষা ও শীতের প্রভাব মানিয়ে নেওয়া শরৎকাল শরীরাঙ্গ হঠাৎ শরতে সূর্যালোকে তৃপ্ত হলে পিত্ত কুপিত হয়। এর প্রশমনের জন্য মধুর, শীতল, তেঁতো খাবার খাওয়া উচিত। খাবারের পরিমাণও কম করা উচিত। শরীরে শারদীয় ফুলের মালা, পরিষ্কার বস্ত্রাদি ব্যবহার করা উচিত। শরতের ফুল হলো কুমুদ, নীলপদ্ম, বন্দুক ইত্যাদি। রাতে চাঁদের আলো শরীরের পক্ষে আরামদায়ক। 7. ঋতুচর্যা পাঠ্যানুসারে প্রথম ও শেষ ঋতু দুটি খোলো। ঋতুচর্যা পদ্যাংশের বর্ণনাধর্মী প্রশ্নাবলীর 1 ও 6 নম্বর প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো। অনুশীলনীর প্রশ্নোত্তর। অর্থ লেখো। গোরসান দুগ্ধজাত দ্রব্য, শ্লেষ্মা কফ, বমনাদিনী বমন প্রভৃতি, ময়ূখৈ কিরণ রাশি দিয়ে, অর্ক রশ্মি সূর্যের রাশি দিয়ে, প্রদোষে রাত্রিতে, নিবাতম বায়ু চলাচল শূন্য, বসাম চর্বি বা স্নেহ পদার্থ, নিচিত সঞ্জিত, সসালনম শালিদানের ভাত দিয়ে, গোরসান গব্যান। সংস্কৃত প্রতিশব্দ লেখো। গোরসান গব্যান, বসাম স্নেহ পদার্থম, শ্লেষ্মা কফ, নবোদ্যমন নবান্নম
পেপিয়তে পুনঃ পুনঃ পিয়তে ময়ূক্ষৈ কিরণৈ অর্করশ্মিভি সূর্যকিরণে প্রভাতং বায়ু বহুলম নিবাতম বায়ু চলাচল শূন্যে। সংস্কৃত বিপরার্থক শব্দ লেখো। নবৌ দমন পুরাত নৌ দমন প্রদোষে দিবা সন্ধি বিচ্ছেদ করো। নবৌ দমন নব প্লাস উদমন। তধিকম তু প্লাস অধিকম। রোগান্তস্তত রোগান প্লাস তত। ময়ূখৈ জগত ময়ূখৈ প্লাস জগত। রবি রো প্লাস ই। চায়ুর্ন চ প্লাস আয়ু প্লাস ন। চেন্নুর্ষয়ম ছ প্লাস ইন্দুষয়ম। বিধিরিষ্যতে বিধি প্লাস ইষ্যতে। শশল্যায়ম শল্যানি প্লাস অন্নম। ব্যুৎপত্তি নির্ণয় করো। নিশ্চিত নি হাইফেন একটি রাইট চিহ্ন আছে চি প্লাস কয়তয় ব্র্যাকেটে প্রথমা পুলিঙ্গ একবচনে। কর্মাণি ইজিক্যাল টু কর্মণ প্লাস শস ব্র্যাকেটে ক্লিপ দ্বিতীয় বহুবচনে। পৃষ্ঠা 30। বজ্রয়েত ইজিক্যাল টু রাইট চিহ্ন দিয়ে বজ্র প্লাস বিধিলিং জাক্ত। শীদতি ইজিক্যাল টু রাইট চিহ্ন দিয়ে সৎ প্লাস লট তি। কুপ্পন্তি ইজিক্যাল টু রাইট চিহ্ন দিয়ে কুপ প্লাস লটন্তি। ভোক্তব্যম ইজিক্যাল টু রাইট চিহ্ন দিয়ে ভুজ প্লাস তব্য ব্র্যাকেটে ক্লিবলিঙ্গ প্রথমা একবচনে। শরদি শরৎ প্লাস উঙয় হস্যই ব্র্যাকেটে সপ্তমী একবচন। বাসাংসি ইজিক্যাল টু বাসাস প্লাস যশ ব্র্যাকেটে ক্লিব প্রথমা বহুবচন। রশ্ময় রশ্মি প্লাস যশ ব্র্যাকেটে প্রথমা পুলিঙ্গ বহুবচন। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1. অয়ং পাঠং চরক সংহিতা নামকাৎ গ্রন্থাৎ সংকলিত। গ্রন্থস্য প্রণেতা ভবতি অগ্নিবেশ ব্র্যাকেট শুরু। এই পাঠটি চরক সংহিতা নামক গ্রন্থ থেকে সংকলিত। গ্রন্থ প্রণেতা হলেন অগ্নিবেশ ব্র্যাকেট শেষ। 2. ঋতবৎ ষট ভবন্তি হেমন্ত শিশিরা বসন্ত গ্রীষ্ম বর্ষায় শরৎ চ। ছটি ঋতু ছটি হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা ও শরৎ। 3. শিশিরে কানি বর্জয়ানি শিশিরে কটু তিক্ত কষায়ানি অন্নপানানি বর্জয়েত। শীতলানি খাদ্যানি অর্পি বর্জয়েত ব্র্যাকেট শুরু। শিশিরে অর্থাৎ শীত ঋতুতে ঝাল তেল এবং রুষ্টা খাবার স্বাদের খাদ্য ও পানীয় বর্জনীয়। ঠান্ডা খাবারও খাওয়া উচিত নয়। 4. বসন্তে কায়াগ্নি ক বাধ্যতে হেমন্তে নিচিত কফ বসন্তে কায়াগ্নি বাধ্যতে ব্র্যাকেট শুরু। হেমন্তে সঞ্চিত কফ বসন্তে শরীরে অগ্নিকে বাধা দেয় ব্র্যাকেট শেষ। 5.
গ্রীষ্মে কি দৃশ্যম অন্নপানং হিতকরং ভবতি। গ্রীষ্মে সাধু শীতলং তরলং স্নেহযুক্তম অন্নপানং হিতকরং ভবতি। ব্র্যাকেট শুরু। গ্রীষ্ম ঋতুতে সুস্বাদু অপেক্ষাকৃত ঠান্ডা তরল স্নেহযুক্ত খাদ্য এবং পানীয় হিতকর হয়। ব্র্যাকেট শেষ। কোয়েশ্চেন নাম্বার 6। কস্মিন ঋতৌ পবনাদ্বয় কুপ্পন্তি। বর্ষাসু পবনদ্বয় কুপ্পন্তি। ব্র্যাকেট শুরু। বর্ষা ঋতুতে বায়ু ইত্যাদি ধাতুগুলোর কুপিত হয়। 7। শরৎ ঋতৌ পিত্ত প্রশমনায় মধুরাণি শীতলানি তিক্তানি ও অন্যানি সেবানি। শরৎ ঋতুতে পিত্ত প্রশমনের জন্য মধুর খেলা, শীতল এবং তেতো স্বাদের থেকে অন্ন সেবন করা উচিত।